রানী মন খারাপ করে ঘুমোতে গেছে। ঘুমোতে যাবার আগে সবার সঙ্গে কিছুক্ষণ রাগারাগি করেছে। সবচেয়ে বেশি করেছে তার ভাবির সঙ্গে। রানীর একটা সুবিধা আছে, যার সঙ্গে সে রাগারাগি করে সে সেটা বুঝতে পারে না। সে ভাবে নিতান্তই স্বাভাবিকভাবে কিছু কথা বলা হলো। কারণ ঝগড়া করার সময় রানীর মুখ হাসি খুশি থাকে। এরকম স্বভাব তার আগে ছিল না। আগে রাগারাগির সময় তার মুখ লাল হয়ে যেত, হাত পা কাঁপতে থাকতো। কলেজে ভর্তি হবার পর হঠাৎ একদিন মনে হলো, আচ্ছা রাগারাগি হাসি মুখে করা যায় না? কঠিন কঠিন কথা হেসে গড়িয়ে পড়তে পড়তে বললে কেমন হয়? সেই থেকে সে নতুন পদ্ধতি চেষ্টা করে যাচ্ছে। শুরুতে পদ্ধতিটা ঠিকমতো প্রয়োগ করা যেত না, এখন যায়। রানী নিজেই নিজের অভিনয়ে মুগ্ধ হয়। আজও হয়েছে। জাহানারাকে সে হাসতে হাসতে কঠিন কিছু কথা বলেছে। এই কথাগুলি না হেসে সে যদি শুধু স্বাভাবিক গলায় বলতো, তাহলে জাহানারা নিশ্চয়ই কেঁদে ফেলত। রানী রাতের খাওয়া শেষ করে তার ঘরে গিয়েছে, দাঁত মাজবে, মুখে ফেস ক্রিম দিয়ে গল্পের বই নিয়ে বিছানায় যাবে। গল্পের বই পড়তে পড়তেই ঘুমিয়ে পড়বে। রাতে আবার যখন ঘুম ভাঙবে তখন বাতি নেভাবে। এই হলো পরিকল্পনা। তখন জাহানারা ঢুকলো। ব্যস্ত ভঙ্গিতে বলল, এই তোর কাছে রিল্যাক্সেন জাতীয় কোনো ট্যাবলেট থাকলে দে তো। ভাবটা এরকম যেন ট্যাবলেট নিয়েই ভাবি চলে যাবে। তার এক মুহূর্ত দাঁড়াবার সময় নেই। অথচ রানী খুব ভালো করে জানে জাহানারা কোনো প্ল্যান নিয়ে এসেছে এবং এসেছে দীর্ঘ সময় কাটাতে। রানী ভাবির সঙ্গে রাগারাগি করার জন্যে মনে মনে তৈরি হলো। সে মুখটা হাসি হাসি করে ফেলল এবং এক ফাঁকে দেখেও ফেলল তার হাসি মুখ আয়নায় কেমন দেখাচ্ছে। সুন্দর দেখাচ্ছে, তবে ঠোঁটে লিপস্টিক থাকলে আরো সুন্দর দেখাতো। সে হাসতে হাসতে বলল, ভাবি এ জাতীয় কোনো ট্যাবলেট আমার কাছে নেই। ভিটামিন ট্যাবলেট আছে, অ্যারিস্টোভিট বি, ওটা দেব? ভিটামিন ট্যাবলেট দিয়ে আমি কি করব? খাবে, মানুষের শরীরে ভিটামিন দরকার আছে না? তোমার তো আরো অনেক বেশি দরকার। এত টেনশন নিয়ে বাস করছো। আমার কিসের টেনশন? রানীর মুখের হাসি আরো বিস্তৃত হলো। সে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল। তার পরিকল্পনা হচ্ছে কথা বলার এক ফাঁকে সে চট করে ঠোঁটে লিপস্টিক দিয়ে দেবে এবং এমনভাবে দেবে যেন ভাবি হঠাৎ গাঢ় লাল রঙের লিপস্টিকের হাসি দেখে। রানী ড্রেসিং টেবিলের সামনের চেয়ারে বসেছে। সে বসেছে জাহানারাকে পেছনে রেখে। জাহানারা এতক্ষণ দাঁড়িয়েছিল, এখন বসলো। তার অর্থ হচ্ছে জাহানারা বেশ কিছুক্ষণ থাকবে। জাহানারা বলল, তোর কথা ক্লিয়ার কর, আমার কিসের টেনশন? তোমার বড় ভাইয়ার বিবাহ সংক্রান্ত জটিলতা নিয়ে টেনশন। আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। ভাইয়ার বিয়ের কি জটিলতা? জাহানারা জবাব দিল না। আয়নায় তার লাল ঠোঁটের হাসি দেখে নিজেই মুগ্ধ হলো। তুই এই লিপস্টিক কখন দিলি? রানী খিলখিল করে হাসলো। তার হাসি দেখে মনে হবার কোনোই কারণ নেই যে এই মুহূর্তে রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। হাসছিস কেন বল? ভাইয়ার বিয়েতে কি জটিলতা? এক সময় আমি শুনলাম তার সঙ্গে আমার বিয়ের কথা প্রায় ফাইনাল। বিয়ের বাজার করতে তুমি কলকাতা যাবে এবং আমাকেও নিয়ে যাবে, এইরকম কথাও হলো। আমি খুব খুশি। তোমার ভাইয়া ভ্যাবদা ধরনের মানুষ। এরা বর হিসেবে ভালো হয়। ক্যাঙ্গারুর বাচ্চার মতো সারা জীবন স্ত্রীর থলির ভেতর থাকে। মাঝে মধ্যে থলির ভেতর থেকে মাথাটা বের করে আবার সুরুত করে ঢুকে পড়ে। কি ভ্যার ভ্যার করছিস? আসল কথা বল। আসল কথা হচ্ছে আমি যখন বিয়ে নিয়ে মোটামুটি নিশ্চিত, বাসর রাতে বরের সঙ্গে কি কথা টথা বলবো সেসব নিয়ে রিহার্সেল দিচ্ছি, তখন হঠাৎ শুনি তিনি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে রওনা হয়েছেন। আকাশী নাকি ফাঁকাশি এই রকম নাম। জাহানারা গম্ভীর গলায় বলল, তুই যেমন হঠাৎ করে ভাইয়ার বিয়ের কথা শুনেছিস, আমরাও হঠাৎ করে শুনেছি। বাসার কেউ জানতো না। ভাইয়া কাউকে কিচ্ছু বলেনি। আসলে ওরা ট্রিক্স করে অসুস্থ একটা মেয়েকে পার করে দিতে চেয়েছিল। মেয়ের এক মামা মহা চালবাজ। ভাইয়া সহজ সাধারণ মানুষ। ওই ধুরন্ধরের চাল কিচ্ছু বুঝতে পারেনি। ফাঁদে পড়ে বিয়েতে রাজি হয়েছে। বিয়ের ব্যাপারটা জানাজানি হলে সমস্যা হবে, এই জন্যে ওরা এমন চাল চেলেছে যে ভাইয়া কাউকে জানায়ও নি। ধর্মের কল বাতাসে নড়ে। বিয়ে ঠিকই ভেঙেছে। রানী বলল, শুধু ভেঙেছে তাই না, কনের এমন অসুখ সে যে কোনোদিন বিয়ের শাড়ি পরবে সেই আশাও নেই। ঠিক না ভাবি? ঠিক তো বটেই। মেয়ের ক্যান্সার হয়েছে, বড় জোর 1-2 বছর। রানী হাসতে হাসতে বলল, তাহলে কি আমি 1-2 বছর অপেক্ষা করব? এতদিন অপেক্ষা করাও তো মুশকিল ভাবি। দেখা যাবে অন্য কোনো মেয়ের ধুরন্ধর মামা তোমার ভাইয়াকে ভজিয়ে ভাজিয়ে বিয়ে করাতে নিয়ে যাবে। সেই মেয়েও অসুস্থ, হাঁপানির রোগী। অসুস্থ মেয়েকে ট্রিক্স করে পার করে দেয়া।
তোর হয়েছে কি? হঠাৎ এইসব কথা আমাকে বলছিস কেন? রানী কিছুক্ষণ খিলখিল করে হাসল, এমন হাসি যে তার প্রায় হেঁচকি উঠে গেল। হাসি থামিয়ে বলল, একটা কাজ করলে কেমন হয় ভাবি? চলো আমরা আক্তারি বেগমকে বলি যেন উনি একটা স্পেশাল দোয়ার ব্যবস্থা করেন, যাতে আকাশী ম্যাডামের যন্ত্রণার দ্রুত সমাপ্তি হয়। তিনি যেন মাস তিনেকের মধ্যে সিন থেকে বিদেয়ী হন, আর আমরা ধুমধাম করে বিয়েটা করতে পারি। হঠাৎ করে আমাকে এসব কথা বলার কারণ কি? কারণ হচ্ছে তুমি এই লাইনে চিন্তা করছো। মেয়েটা মরে যাক, আমি এই চিন্তা করছি? তুমি চিন্তা করছো যেন তোমার ভাইয়ার সঙ্গে আমার ভেঙে যাওয়া বিয়েটা আবার জোড়া লাগে। পাগলের মতো এসব কি বলছিস? খুবই সত্যি কথা বলছি। তুমি নিজেও জানো এটা সত্যি কথা, জানো না? না, জানি না। মা হঠাৎ করে আমাকে একটা শাড়ি উপহার দিয়েছেন। আমার মা তোকে একটা শাড়ি দিতে পারেন না? উনি বলেছেন ফরহাদ ভাই শাড়িটা আমার জন্য কিনে এনেছেন। মা তো আর বাজারে গিয়ে শাড়ি কিনবে না, তার যা কেনাকাটা তা ভাইয়াকে দিয়েই করাতে হয়। আমি শাড়ির প্যাকেট খুলে দেখি শাড়িটা তোমার ভাই তার হবু স্ত্রী আকাশীর জন্য কিনেছে। শাড়িতে বুঝি তার নাম লেখা ছিল? রানী হাসতে হাসতে বলল, নাম লেখা ছিল না, তবে একটা চিঠি ছিল, আবেগপূর্ণ চিঠি। পড়বে? জাহানারা তাকিয়ে আছে। রানী বলল, ভাবি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। তোমার ভাইয়াকে আমার খুবই অপছন্দ। তোমরা যখন তার সঙ্গে বিয়ের কথাবার্তা শুরু করলে তখনই রাগে আমার শরীর জ্বলে যাচ্ছিল। যেহেতু আমি খুবই শান্ত এবং ভদ্র টাইপ মেয়ে, সেহেতু চুপ করেছিলাম। মনে মনে ভেবেছি কি আর করা, কপালে যা আছে তাই হবে। সেই ব্যাপার তোমরা আবার শুরু করেছ। এখন আর রাগ লাগছে না, এখন মজা লাগছে। জাহানারা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তোর সঙ্গে এই নিয়ে পরে কথা হবে। ভিটামিন ট্যাবলেট কি দেবো ভাবি? জাহানারা গম্ভীর মুখে চলে গেল। রানী ঠোঁটের লিপস্টিক মুছল, হাত মুখ ধুয়ে গল্পের বই নিয়ে বিছানায় চলে গেল। গল্পের বইয়ের ভেতরে ফরহাদ ভাইয়ের চিঠিটা আছে। গল্পের বই পড়া শুরু করার আগে চিঠিটা কি আরেকবার পড়বে? চিঠিতে এমন কিছু নেই, কিন্তু পড়তে গেলে হঠাৎ করে কেন জানি মন খারাপ হয়। আসমানি, তোমাকে বিয়ের শাড়ি হিসেবে খুব সস্তা ধরনের শাড়ি দিচ্ছি। সস্তা শাড়ি কেনার একমাত্র কারণ অর্থনৈতিক। আমার ভয়ঙ্কর দরিদ্র অবস্থা দেখে তুমি যে কত বড় ধাক্কা খাবে সেটা ভেবে খুব আতঙ্কগ্রস্ত। শাড়িটা সস্তা হলেও রংটা খুব সুন্দর। তুমি হচ্ছ আসমানি। আমি অনেক খুঁজে খুঁজে আসমানি রঙের শাড়িটা বের করলাম। শাড়িটা যখন পরবে তখন মনে হবে এক টুকরা আকাশ পৃথিবীতে নেমে এসেছে। আসমানি, এখন বলো তো, একটা গাছে 10টা পাখি, 6টা উড়ে গেল, কটা থাকলো? রানী চিঠি বইয়ের ভেতর রেখে চিঠির ধাঁধার রহস্য বের করার চেষ্টা করতে লাগলো। এই ধাঁধার অর্থ কি? এটা ধাঁধা না কোড ল্যাঙ্গুয়েজ? খুব ইচ্ছে করছে ফরহাদ ভাইকে জিজ্ঞেস করতে, সেটা সম্ভব না। রানীর মন খারাপ হওয়া শুরু হয়েছে। তার ভয় লাগছে। একবার তার মন খারাপ হওয়া শুরু করলে দ্রুত মন খারাপ হতে থাকে, এবং এক সময় এত বেশি মন খারাপ হয় যে বাথরুমের দরজা বন্ধ করে এক গাদা ঘুমের ওষুধ খেয়ে ফেলতে ইচ্ছে করে। ইচ্ছাটা এত প্রবল যে ইচ্ছাটা চলে যাবার পরেও তার হাত পা কাঁপতে থাকে, শরীর ঘামতে থাকে। সে জানে এটা ভয়ঙ্কর কোনো অসুখ। এই অসুখ থেকে তার মুক্তি নেই। খুবই আশ্চর্যের ব্যাপার, ফরহাদ নামের একজন মানুষ তার ভেতরে এই অসুখটা তৈরি করে দিয়েছে। যে অসুখটা তৈরি করেছে সে কিন্তু কিছুই জানে না, তার জানার কোনো কারণও নেই, এবং সে কোনোদিনও জানবে না। কোনো একদিন হয়তো সে খবর পাবে রানী নামের একটা মেয়ে বাথরুমে মারা গেছে। বাথরুমের দরজা ভেঙে ডেড বডি বের করতে হয়েছে। মানুষটা হয়তো সৌজন্যতাবশত মরা বাড়িতে আসবে, দু একটা সান্ত্বনার কথা বলবে, হায়াত মউত আল্লাহর হাতে, সব মানুষকে একদিন মরতে হবে ইত্যাদি। মানুষটা জানবেও না রানী নামের এত ভালো একটা মেয়ে কেন শুধু শুধু মরে গেল, কারণ সে কোনো চিঠিপত্র লিখে যাবে না। তবে চিঠি লিখতে পারলে সে খুব গুছিয়ে লিখে বলতে পারত কি করে ফরহাদ নামের খুবই সাধারণ একজন মানুষ তার ভেতরে এত বড় সমস্যার সৃষ্টি করলো। চিঠিটা সে ফরহাদকেই লিখত, সুন্দর খামে ভরে রাখত। বাসর রাতে মিষ্টি মিষ্টি কথা না বলে গম্ভীর মুখে বরের হাতে একটা চিঠি ধরিয়ে দেয়া। বিয়েই হচ্ছে না, কিসের বাসর কিসের চিঠি। ঘটনাটা এই রকম। রানী যথারীতি কলেজে গিয়েছে। গাড়ি তাকে কলেজ গেটে নামিয়ে চলে গেছে। অন্য দিনের চেয়ে আজ তার সাজগোজ সামান্য বেশি। শাড়ি পরেছে, কপালে টিপ দিয়েছে। প্রিন্সিপাল আপা বলে দিয়েছেন কলেজের মেয়েরা ঠোঁটে লিপস্টিক দিতে পারবে না।
তারপরেও সে হালকা করে লিপস্টিক দিয়েছে, কারণ আজ তার অতি প্রিয় বান্ধবী রিতার জন্মদিন। ক্লাসের শেষে তারা দল বেঁধে গুলশানে যাবে। গুলশানে একটা দোকানে সাউদার্ন ফ্রাইড চিকেন খাওয়া হবে। তারপর রিতার বাসায় যাওয়া হবে। সেখানেও অনেক হইচইয়ের ব্যবস্থা। সেলিম চৌধুরী নামের এক গায়ককে খবর দেওয়া হয়েছে, তিনি হাসন রাজার গান করবেন। রানী কলেজে ঢুকতে গিয়ে দেখে গেট বন্ধ, দারোয়ান বাইরে দাঁড়িয়ে আছে। সে বলল, আপা তাড়াতাড়ি বাসায় চলে যান, শহরের অবস্থা ভালো না, গন্ডগোল হবে, বিরাট গন্ডগোল। কিসের গন্ডগোল? কিসের গন্ডগোল বলতে পারবো না, বাসায় চলে যান। রানী কি করবে বুঝতে পারছে না। রিতার জন্যে কি অপেক্ষা করবে? ক্লাসের মেয়েরাও অবশ্যই আসবে। গন্ডগোলের কথা তারা নিশ্চয়ই জানে না, কলেজে এসে জানবে। রানী আবারও গেটের কাছে ফিরে গেল। দারোয়ানকে বললে সে যদি ছোট গেটটা খুলে দেয় তাহলে সে কলেজ কম্পাউন্ডের ভেতরে অপেক্ষা করতে পারবে। প্রিন্সিপাল আপার অফিস থেকে টেলিফোন করা যেতে পারে। বড় ভাইজানের অফিসে টেলিফোন করলে তিনি গাড়ি পাঠিয়ে দেবেন। গেট পর্যন্ত যাবার আগেই হঠাৎ করে ভয়াবহ ঝামেলা শুরু হয়ে গেল। নিউ মার্কেটের দিক থেকে চোখের নিমেষে একটা জঙ্গি মিছিল চলে এলো। বিকট শব্দে কয়েকটা বোমা পড়ল। গাড়ির কাঁচ ভাঙাভাঙি শুরু হয়ে গেল। মিছিলের লোকজনের হাতে বড় বড় বাঁশ, অনেকের হাতে কেরোসিনের টিন। গাড়ি ভেঙে গাড়িতে আগুন দেওয়ার ব্যবস্থা। বাঁশ হাতে লোকগুলি এমনভাবে ছোটাছুটি করছে যেন এরা মানুষ না, অতি হিংস্র ভয়ঙ্কর কোনো প্রাণী। লোকজন যে যেদিকে পারছে ছুটছে। একটা লোক বাঁশ হাতে রানীর দিকে আসছে। রানীর মনে হলো সে অজ্ঞান হয়ে পড়ে যাবে, আর তখনই সে দেখে ফরহাদকে। অবাক হয়ে ফরহাদ ভাই জঙ্গি মিছিল দেখছেন। অবাক হয়ে দেখার মতোই দৃশ্য। একটা বাস পড়ছে, বাস ভর্তি লোকজন। বাস থেকে তারা লাফিয়ে নামার চেষ্টা করছে। রানী ছুটে এসে ফরহাদকে বলল, আপনি আমাকে বাসায় পৌঁছে দিন, আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। ততক্ষণে উল্টো দিক থেকে আর একটা মিছিল আসতে শুরু করেছে। সেই মিছিলে মানুষের সংখ্যা অনেক বেশি। তারা আসছে ধীরে ধীরে, তবে এই মিছিল মনে হচ্ছে আগেরটার চেয়েও ভয়াবহ, কারণ এদের কয়েকজনের হাতে খোলা বন্দুক, দিনের বেলায়ও হাতে মশাল। ফরহাদ রানীকে বলল, চলুন কোনো একটা গলিতে ঢুকে পড়ি। রানী কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমার হাত ধরে টেনে নিয়ে চলুন, আমি হাঁটতে পারছি না, আমার শরীর শক্ত হয়ে গেছে। ফরহাদ তাকে নিয়ে প্রথমে একটা গলিতে ঢুকলো, সেখান থেকে অন্য একটা গলি দিয়ে বড় রাস্তায়। সেই রাস্তায় কোনো গন্ডগোল নেই, সব স্বাভাবিক। দোকানপাট খোলা, একটা দোকানে আবার হিন্দি গানও হচ্ছে, রিক্সা চলছে। ফরহাদ বলল, আপনার ভয় কি একটু কমেছে? রানী বিস্ময়ে বোবা হয়ে গেল। ফরহাদ ভাই আসলে তাকে এতক্ষণ চিনতে পারেননি। তাকে অন্য কোনো মেয়ে ভাবছেন বলেই আপনি আপনি করে বলছেন। ফরহাদ ভাইয়ের সঙ্গে তার খুব বেশি দেখা হয়নি, তারপরেও চিনতে না পারার তো কথা না। রানী শাড়ি পরেছে বলে কি তাকে অন্যরকম লাগছে? ফরহাদ বলল, আপনাকে এখন একটা রিক্সা করে দিলে আপনি বাসায় যেতে পারবেন না? রানী বলল, পারবো না, আমাকে বাসায় পৌঁছে দিতে হবে, তার আগে আমি এক গ্লাস পানি খাবো। ফরহাদ বলল, আপনার বাসা কোন দিকে? এই প্রশ্নে রানী পুরোপুরি নিশ্চিত হলো ফরহাদ ভাই তাকে মোটেই চিনতে পারেননি। ব্যাপারটা খুবই মজার, এত পরিচিত একজন মানুষ তাকে চিনতে পারছে না, আশ্চর্য তো। রানী বলল, খালি পায়ে আমি বাসায় যেতেও পারবো না, আমাকে আপনি দয়া করে কোনো একটা জুতার দোকানে নিয়ে যান, আমি এক জোড়া স্যান্ডেল কিনবো। আগের স্যান্ডেল কোথায়? কে জানে কোথায়, আমি স্যান্ডেল ফেলেই দৌড় দিয়েছি। আপনার কি ভয় কমেছে? সামান্য কমেছে, পুরোপুরি কমেনি। খুব পানির পিপাসা পেয়েছে, এক গ্লাস পানি খাবো আর স্যান্ডেল কিনবো। স্যান্ডেল না কিনলে হয় না, যে কোনো সময় গন্ডগোল শুরু হবে। শুরু হলেও এখন আমার আর ভয় লাগবে না। আপনার কি আমাকে বাসায় পৌঁছে দিতে কোনো আপত্তি আছে? না, একটা রিক্সা নিন, আমি খালি পায়ে হাঁটতে পারছি না, এখন পানি না খেলেও হবে, আমার পিপাসা মরে গেছে। ফরহাদকে দেখে মনে হলো সে খুব অস্বস্তি বোধ করছে। রিক্সায় বসেছে খুব সাবধানে, যেন কিছুতেই গায়ের সঙ্গে গা লেগে না যায়। কেমন বিব্রত ভঙ্গিতে চারদিকে তাকাচ্ছে। মানুষটা মনে হয় কখনো কোনো তরুণী মেয়েকে নিয়ে রিক্সায় ওঠেনি। রাস্তায় আইসক্রিমওয়ালার এক ভ্যান গাড়ি দেখা গেল। রানীকে অবাক করে দিয়ে ফরহাদ বলল, আইসক্রিম খাবেন? রানী আইসক্রিম কখনো খায় না। প্রথমত আইসক্রিম খেতে তার ভালো লাগে না, দ্বিতীয়ত তার টনসিলের সমস্যা আছে। ঠান্ডা কিছু খেলেই তার গলা ফুলে ভয়ঙ্কর কাণ্ড ঘটে। তারপরেও সে স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ আইসক্রিম খাবো।
রানী সেদিন বেশ কিছু কাণ্ড করলো। যেমন স্যান্ডেল কেনার পর তার মনে হলো তার লেখার বল পয়েন্ট নেই, বল পয়েন্ট কিনতে হবে। সে ফরহাদকে নিয়ে বল পয়েন্ট কিনতে গেল। তারপর মনে হলো রিতার জন্য গিফট কেনা হয়নি, গিফট এবং ফুলের তোড়া কিনতে হবে। সে ফরহাদকে সঙ্গে নিয়ে গিফট কিনলো। তারপর ফরহাদকে বলল তাকে রিতার বাসায় পৌঁছে দিতে। রিতাদের বাসায় যাবার সারা পথটা রানী গল্প করলো, নানান গল্প। আমি এখন যেখানে যাচ্ছি সেটা আমার বাসা না, আমার বন্ধুর বাসা। ওর নাম রিতা। আজ রিতার জন্মদিন। রিতাদের বাসা থেকে আমি বড় ভাইজানকে টেলিফোন করব, তিনি গাড়ি দিয়ে নিয়ে যাবেন। রিতার বাবাকে আমরা কি ডাকি জানেন? আমরা ডাকি ফুটবল কোচ। কেন ডাকি জানেন? কারণ রিতারা 11 ভাই বোন। এই সময়ে কোনো ভদ্রলোকের 11 ছেলে মেয়ের কথা কখনো শুনেছেন? রিতার বাবার দলে 11 জন প্লেয়ার আছে বলেই ওনাকে আমরা ডাকি ফুটবল কোচ। নামটা ভালো হয়েছে না? আচ্ছা শুনুন, আপনিও চলুন না রিতাদের বাসায়। আমি কেন? ওদের বাড়িতে অনেক মজা হবে, গানের আসর হবে। সেলিম চৌধুরী নামে একজন গায়ককে খবর দেয়া হয়েছে, উনি হাসন রাজার গান শোনাবেন। আপনি কি হাসন রাজার গান শুনেছেন? একটা দুটা শুনেছি। হাসন রাজার আসল নাম কিন্তু হাসন রেজা। রেজা নাম তার পছন্দ হলো না। তিনি সবাইকে বলে দিলেন আমাকে এখন থেকে কেউ রেজা ডাকবে না, আমাকে ডাকতে হবে রাজা। সেই থেকে তিনি রাজা। ও রিতাদের বাসার সামনে বেবি ট্যাক্সি থেকে নামার সময় একবার রানীর ইচ্ছে হলো নিজের পরিচয় দিতে। তারপরেই মনে হলো থাক, কি দরকার, কোনো এক সময় মানুষটাকে এই ঘটনা বলে চমকে দেয়া যাবে। তার পরপরই রানীর বিয়ে ঠিক হয়ে যায়। তার বড় ভাই আসগর সাহেব বোনের বিয়ের পাকা কথা দিয়ে ফেলেন। ছেলে ডাক্তার, ছেলের বাবা বড় ব্যবসায়ী। ব্যবসা সূত্রে ছেলের বাবার সঙ্গে আসগর সাহেবের পরিচয়। ছেলে তার বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখে গেল। মেয়ে তাদের পছন্দ। যেদিন বিয়ের তারিখ ঠিক হবে সেদিন রানী অসীম সাহসের পরিচয় দিল। একা একা তার বড় ভাইয়ের অফিসে উপস্থিত হলো। আসগর সাহেব বিরক্ত হয়ে বললেন, কি ব্যাপার, তুই এখানে কেন? রানী ফুঁফাতে ফুঁফাতে বলল, তার এই বিয়েতে মত নেই। এখানে বিয়ের তারিখ হলে সে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যাবে। আসগর সাহেব হতভম্ব গলায় বললেন, তোর কি পছন্দের কেউ আছে? চোখ মুছে স্বাভাবিক গলায় কথা বল। আছে কেউ? রানী বলল, না। এমন কোনো ছেলে কি আছে যার সঙ্গে ভাব হয়েছে, টেলিফোনে কথা হয় বা চিঠি চালাচালি হয়? না। তাহলে এখানে বিয়ে করতে অসুবিধে কি? ছেলে দেখতে সুন্দর, ডাক্তার, টাকা পয়সা আছে, ফ্যামিলি ভালো। রানী চুপ করে রইল। আসগর সাহেব বললেন, পছন্দের কেউ না থাকলে যেখানে বিয়ে ঠিক করেছি সেখানেই বিয়ে হবে। চোখের পানি ফেলে লাভ হবে না। চোখের পানির দাম 10 নয়া পয়সা। রানী আবার ফুঁপাতে শুরু করলো। ফুঁপানির মধ্যেই কাঁপা কাঁপা গলায় বলল, তার খুব পছন্দের একজন মানুষ আছে। মানুষটা হলো জাহানারা ভাবির ভাই, ফরহাদ ভাই। আসগর সাহেব হতভম্ব গলায় বললেন, তার সঙ্গে তোর যোগাযোগ আছে? রানী বলল, না। টেলিফোনে কথা হয়? কখনো কথা হয়নি। চিঠি লেখালেখি? না। ফরহাদ সাহেব কি তোর পছন্দের ব্যাপার জানেন? না। সত্যি কথা বল। সত্যি কথাই বলছি, উনি কিছুই জানেন না। কথাবার্তা চলাকালীন সময়ে রানী এক মুহূর্তের জন্য ফুঁপানি বন্ধ করল না। শাড়ির অর্ধেকটা সে চোখের পানিতে ভিজিয়ে ফেলল। আসগর সাহেব ধমক দিয়ে বললেন, কান্না বন্ধ কর, আমি ব্যবস্থা করছি। তবে কেউ যেন জানতে না পারে যে ছেলে তোর নিজের পছন্দ। যদি জানে আমি টান দিয়ে তোর জিভ ছিঁড়ে ফেলবো, নিজেই ছাদ থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেব। আমি বলবো ছেলে আমাদের নিজেদের পছন্দ, পারিবারিকভাবে পছন্দ। এখন তুই আমার সামনে থেকে যা, তোর মুখ দেখতে ইচ্ছে করছে না। রানীর বড় ভাই তার কথা রেখেছিলেন। তাদের হিসেব মতে অতি অপদার্থ একজন ছেলের সঙ্গে বোনের বিয়ে দেবার চেষ্টা করেছেন। সেই চেষ্টায় কোনো লাভ যে হয়নি তা না। একটা লাভ হয়েছে, রানীর ভয়ঙ্কর এক অসুখ হয়েছে। অসুখের লক্ষণ হলো তার হঠাৎ বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিতে ইচ্ছে করে। অতি সামান্য একটা ব্যাপার থেকে এত বড় অসুখ কেন হলো সে নিজেও জানে না, কোনোদিন হয়তো জানবেও না। রানী গল্পের বইটা খুলল। বইয়ের ভেতর থেকে চিঠিটা আবার বের হয়ে এসেছে। তার কাছে মনে হচ্ছে এমন একটা চিঠি যদি তার কাছে লেখা হতো, কিংবা এমন যদি হতো সে রানী না, তার নাম আসমানি। রানীর চোখ ভিজে উঠছে। কিছুক্ষণ আগেই সে অনেক হাসাহাসি করেছে, এখন চোখে পানি আসবেই।
কিচ্ছু করার নেই। নান্টুর মন আজ অত্যন্ত ভালো। গতরাতে সে একটা দুঃস্বপ্ন দেখেছিল। ঘুম ভাঙার পর মনে হয়েছে তার জীবনে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। এখন মনে হচ্ছে উল্টোটা ঘটবে। স্বপ্নের মধ্যে এই ব্যাপারটা আছে, যা দেখা যায় তার উল্টোটা হয়। যদি কেউ দেখে সে মারা যাচ্ছে, তাহলে তার হায়াত বাড়ে। নান্টু স্বপ্নের মধ্যে দেখেছে একটা ন্যাংটা পাগল তাকে তাড়া করেছে। পাগলের হাতে বর্ষা। সে কিছুক্ষণ পর পর বর্ষা ছুঁড়ে মারছে। বর্ষা নান্টুর গায়ে লাগছে না। ঘটনাটা বাস্তব হলে বর্ষা ছুঁড়ে মারার পর পাগলের হাতে আর বর্ষা থাকতো না। স্বপ্নের ঘটনা বলেই বর্ষার কোনো অভাব হচ্ছে না। স্বপ্নের কারণেই সকালে চা খাবার সময় তার মনটা খুবই খারাপ ছিল, কিন্তু 9টার দিকে তার মন অসম্ভব ভালো হয়ে গেল। শর্মিলা তাকে একটা চিঠি পাঠিয়েছে। সম্বোধনহীন চিঠি হলেও চিঠি পড়ে বোঝা যায় শর্মিলার মন গলেছে। আমার দূর সম্পর্কের এক ভাই অস্ট্রেলিয়া থেকে এসেছেন। তিনি যেসব গিফট নিয়ে এসেছেন তার মধ্যে আছে এক কার্টুন অস্ট্রেলিয়ান সিগারেট। এই বাড়িতে সিগারেট খাবার লোক নেই বলে তোমাকে পাঠালাম। ভালো কথা, তুমি কি আজ 10টা থেকে 11টার মধ্যে একটু আসতে পারবে? তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। ইতি, শর্মিলা। ক্যাঙ্গারু দেশের সিগারেট বলেই হয়তো প্যাকেটে রূপালি রঙের ক্যাঙ্গারু। এমন অসাধারণ ঘটনা ঘটল, অথচ ফরহাদকে দেখানো গেল না। সে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে যায়, ফেরে রাত 10টার পর। মেসে গেলে গোসল করে বিছানায় শুয়ে পড়ে। কোনো কথা নেই, কিচ্ছু নেই। মানুষ না, যেন রোবট। যে রোবটের একটাই কাজ সকালবেলা বের হয়ে যাওয়া, গভীর রাতে ফেরা। নান্টুর ধারণা সে রাতে ঘুমায়ও না। মাঝে মাঝে নান্টু ঘুম ভেঙে দেখেছে ফরহাদ চুপচাপ বিছানায় বসে আছে, সিগারেট খাচ্ছে। অন্ধকার ঘরে সিগারেটের আগুন ওঠানামা করছে। ফরহাদ থাকলে তাকে 2 প্যাকেট সিগারেট দেয়া যেত। নান্টু 10টার অনেক আগে বের হলো। শহরের ট্রাফিক জ্যাম যেভাবে বেড়েছে, কোথাও যেতে হলে 1-2 ঘন্টা আগে বের হতে হয়। তাছাড়া তাকে রসমালাই কিনতে হবে। যে দোকানে ফ্রেশ রসমালাই পাওয়া যায় সেটা আবার উল্টো দিকে। অর্ণবের জন্যেও কিছু একটা নিতে হবে। বাবাকে দেখলেই সে প্রথমে বাবার মুখের দিকে তাকায় না, তাকায় বাবার হাতের দিকে। চট করে দেখে নেয় হাতে উপহারের কোনো প্যাকেট আছে কিনা। খেলনার দোকানে পোকামাকড় জাতীয় কোনো খেলনা খোঁজ করতে হবে। বাচ্চাদের অদ্ভুত সাইকোলজি। যে জিনিস তারা সবচেয়ে ভয় পায় তার খেলনা আবার তাদের জানের জান। অর্ণব সবচেয়ে ভয় পায় সাপ, অথচ রাবারের সাপ তার সবচেয়ে পছন্দ। গত জন্মদিনে তাকে একটা রাবারের সাপ দেয়া হয়েছিল। সেই সাপের লেজ ধরে না থাকলে তার রাতে ঘুম হয় না। সাপখোপ পাওয়া গেলে কিনতে হবে। দরজা খুলে দিল শর্মিলা। নান্টু বলল, কেমন আছো? শর্মিলা বলল, ভালো। তার আজকের গলা অন্য দিনের মতো বরফ শীতল না, মুখটাও মনে হচ্ছে হাসি হাসি। নান্টু বলল, সিগারেটের জন্যে ধন্যবাদ। তুমি কি চা খাবে? 1 কাপ খেতে পারি। অর্ণব কোথায়? ওর জন্যে একটা প্লাস্টিকের মাকড়সা এনেছি। অর্ণব স্কুলে চলে গেছে। নান্টু সাহসে ভর করে বলে ফেলল, ওর সামারের ছুটি কবে হবে? ওকে নিয়ে একটা প্ল্যান ছিল। কি প্ল্যান? নান্টু হড়বড় করে বলল, ঠিক ওকে নিয়ে প্ল্যান না, তোমাদের দুজনকে নিয়েই প্ল্যান। ভাবছিলাম এই ছুটিতে তোমাদের নিয়ে নেপাল ঘুরে আসব। হিমালয় কন্যা নেপাল। ঢাকা থেকে যে খরচে কক্সবাজারে যাওয়া যায় সেই খরচে নেপাল ঘুরে আসা যায়। বিদেশ দেখা হলো। দেশ বিদেশ ঘুরলে শিশুদের জ্ঞান বৃদ্ধি হয়। নেপালের হোটেলে 2টো ঘর নিয়ে নিলাম। একটাই তোমরা মা বেটা, একটাই আমি। ঘর পাশাপাশি নেওয়ারও দরকার নেই। তোমরা থাকলে 2 তলা বা 3 তলায়, আমি 1 তলায়। নান্টু ভেবেছিল কথা শুনে শর্মিলা রেগে যাবে। সে রাগলো না, তবে মুখ সামান্য গম্ভীর করে ভেতরে চলে গেল। ফিরে এলো চা নিয়ে। শুধু চা না, ফ্রুট কেক আছে, রসমালাই আছে। নান্টু 1 পিস কেক হাতে নিল। মনের ভুলে কেক চায়ে ডুবিয়ে 1 কামড় দিল। শর্মিলা দেখেও কিছু বলল না। অন্য সময় এমন একটা ব্যাপার দেখলে চোখ সরু করে তাকাতো। তুমি তাহলে আমাদের নেপাল নিতে চাচ্ছ? দেশের ভেতরে কোথাও যদি যেতে চাও সেখানেও নিতে পারি, কোনো সমস্যা নেই। মনে হয় তোমার অনেক টাকা হয়েছে। আরে না, চাকুরিই নেই, টাকা পাবো কোথায়? তবে ব্যবস্থা একটা হবেই। চাকরি বাকরি আর করবো না বলে ঠিক করেছি, ব্যবসা করব, ফুড বিজনেস। ফুড বিজনেস মানে? বিরিয়ানির দোকান দেব। বাবুর্চির সঙ্গে কথা হয়েছে। সকালে 1 হাঁড়ি বিরিয়ানি হবে, বিকালে 1 হাঁড়ি। মাস 3 বাবুর্চি রেখে রান্নার কৌশলটা শিখে ফেলবো। তারপর বাবুর্চি বিদায় করে নিজেরাই রাঁধবো।
বাবুর্চির খরচটা বেঁচে গেল। খুবই লাভের ব্যাপার। তাই নাকি? হাজির বিরিয়ানি তো বিরিয়ানি বিক্রি করে কোটিপতি হয়ে গেল। তোমার বিরিয়ানির নাম কি হবে? পাজির বিরিয়ানি? নান্টু হা হা করে হেসে ফেলল। শর্মিলার রসিকতাটা তার খুব মনে ধরেছে। শর্মিলা যে তার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে তার জন্যও ভালো লাগছে। তার কোনো ব্যাপারে শর্মিলা অনেকদিন এত আগ্রহ দেখায়নি। নান্টু চায়ে চুমুক দিয়ে আনন্দিত গলায় বলল, লাভটা কেমন হবে একটু বুঝিয়ে বলি। মিডিয়াম সাইজ একটা পাতিলে চাল ধরে 20 কেজি। বেস্ট কোয়ালিটি বাসমতি চাল হলো 30 টাকা কেজি। কাজেই চাল লাগছে 600 টাকার। 20 কেজি চালে লাগছে 10 কেজি মাংস। 10 কেজি খাসির মাংসের দাম পড়ে কেজি 100 টাকা হিসেবে 1000 টাকা। হিসেবটা কি ফলো করছো? চেষ্টা করছি। ঘি, মশলাপাতি এইসব ধরো 1500 টাকা। কাজেই টোটাল খরচ হচ্ছে 3000 টাকা। ফুল প্লেট 50 টাকা করে বিক্রি করলে নেট পাবো 6000 টাকা। খরচ বাদ দিয়ে প্রতি পাতিলে লাভ থাকবে 3000 টাকা। 2 পাতিলে 6000 টাকা। মাসে 1,80,000 টাকা। ইস্টাবলিশমেন্ট খরচ, বাবুর্চির বেতন, বয় বেয়ারা সব মিলিয়ে ধরলাম 50,000 টাকা। তারপরেও মাসে নেট প্রফিট হবে 1,30,000 টাকা ইনশাল্লাহ। ভালো তো, নান্টু আনন্দিত গলায় বলল। দোকানের নাম ঠিক করেছি অর্ণব বিরিয়ানি হাউস। আমার ছেলের নামে বিরিয়ানির নাম দিতে হবে না, তোমার নামে নাম দাও। নান্টু ভাইয়ের ভাই বিরিয়ানি, মামা হালিম আছে, ভাই বিরিয়ানিও হবে। নান্টু সামান্য দমে গেল। বোঝা যাচ্ছে ব্যাপারটা শর্মিলা ঠিক পছন্দ করছে না। তার চোখ সরু হয়ে গেছে, গলাও অনেক গম্ভীর শোনাচ্ছে। শর্মিলা শীতল গলায় বলল, বাবুর্চির খরচও তো তোমার লাগবে না। তুমি তো কয়েক মাস পরে নিজেই রাঁধবে, এটা মন্দ না। কেউ যদি জিজ্ঞেস করে অর্ণবের বাবা কি করেন, আমরা বলবো বাবুর্চি। আমাদের কোনো খাওয়া দাওয়ার প্রয়োজন হলে তোমাকে বাবুর্চি হিসেবে ভাড়া করে নিয়ে আসবো। তোমরা নিশ্চয়ই বাইরের রান্নার কাজও করবে না? নান্টু অস্ট্রেলিয়ান সিগারেট ধরালো, বিব্রত গলায় বলল, তোমার পছন্দ না হলে বিরিয়ানি হাউসের পরিকল্পনা বাদ দিয়ে দেব। শর্মিলা কঠিন গলায় বলল, আমার পছন্দ অপছন্দ দিয়ে দরকার কি? আমি তো তোমার কেউ না। তোমার যা ইচ্ছা তুমি করবে। তুমি বাবুর্চি হলেও কিছু না, জুতা পালিশওয়ালা হলেও কিছু না। নান্টু অনেক কষ্টে বলল, ও আচ্ছা। শর্মিলা বলল, তোমাকে কি জন্যে ডেকেছি এখন শোনো। তোমাকে তো বলে বলে আমি হয়রান হয়েছি, ইচ্ছে করেই তুমি গা করছো না। আজ আমি ঝামেলা চুকিয়ে ফেলবো। রাজশাহী থেকে আমার বড় ভাই এসেছেন, উনি সব ব্যবস্থা করেছেন। আমাদের কোথাও যেতে হবে না, কিচ্ছু না। কাগজপত্র নিয়ে এখানেই লোকজন আসবে, তুমি আমি একসঙ্গে সাইন করব। নান্টু পুরোপুরি হকচকিয়ে গেল। আজকের দিনে এমন কোনো ঘটনা ঘটাবে তা তার কল্পনাতেও ছিল না। নান্টু প্রায় ফিসফিস করে বলল, তুমি কি বিয়ে করছো নাকি? শর্মিলা সহজভাবে বলল, হ্যাঁ করছি। তোমাদের বিয়ের পর অর্ণব কি আমার সঙ্গে থাকবে? শর্মিলা বিরক্ত গলায় বলল, উদ্ভট কথা বলবে না। অর্ণব তোমার সঙ্গে মেসে গিয়ে উঠবে? অবসর সময়ে বিরিয়ানি হাউসের কাস্টমারদের বিরিয়ানি খাওয়াবে, প্লেট ধুয়ে দেবে? তুমি সারা জীবনে নানান ধরনের যন্ত্রণা করেছ, আর যন্ত্রণা করবে না। আরাম করে বসো, চা খেতে চাইলে বলো, আবার চা দিচ্ছি। নান্টু তাকিয়ে আছে, সে কি বলবে বুঝতে পারছে না। বসার ঘরের দরজাটা খোলা। হঠাৎ উঠে দৌড়ে কি পালিয়ে যাবে, বা অন্য কিছু কি করা যায়? শর্মিলার পা চেপে ধরলে কেমন হয়? স্বামী যদি স্ত্রীর পায়ে ধরে তাতে দোষ হয় না। সিঁড়িতে পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, ওরা মনে হয় চলে এসেছে। শর্মিলা বলল, দেবো আরেক কাপ চা? নান্টু বলল, দাও। রাতের স্বপ্নটার কথা মনে পড়ছে। স্বপ্নে পাগল দেখা যে এমন ভয়াবহ তা কে জানত। ঘরে একটা খোয়াবনামার বই রাখা দরকার। জটিল স্বপ্নগুলির অর্থ আগে ভাগে জানা থাকলে ধাক্কা খেতে হয় না। নান্টুর চোখে পানি এসে গেছে। শর্মিলা সামনে নেই, এটা ভালো হয়েছে। তাকে চোখের পানি দেখতে হলো না। ঘরে লোকজন খাতাপত্র নিয়ে উপস্থিত হয়েছে। নান্টু উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, আসুন আসুন, যেন সে এ বাড়িরই একজন। অতিথিকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে। ফরহাদ আসমানিদের বসার ঘরে বসে আছে। একটা কাজের মেয়ে চা দিয়ে গেছে। সেই চা অনেকক্ষণ আগে শেষ হয়েছে। তার কাছে কেউ আসছে না। কলিং বেল টেপার পর নিশা দরজা খুলে দিয়েছে। সেই বলেছে, ভেতরে এসে বসুন। তার গলা অত্যন্ত শীতল। ফরহাদ সেই শীতল গলাকে গুরুত্ব দেয়নি। যার বোন ভয়াবহ রকম অসুস্থ, তার গলায় কোনো রকম উষ্ণতা থাকার কথা নয়। ফরহাদ বলল, আসমানি কি বাসায়? নিশা বলল, হুঁ।
বাসায় কখন এসেছে? গতকাল সন্ধ্যায়। আমি জানতাম না, আজ হাসপাতালে গিয়ে শুনি আপাকে নিয়ে সিঙ্গাপুর যাওয়া হবে, এই জন্যেই চলে আসা। কবে যাচ্ছ সিঙ্গাপুর? এখনো ঠিক হয়নি, মামা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি যাওয়া যায়। আমি আসমানির সঙ্গে একটু কথা বলবো, আপনি বসুন। ফরহাদ বসেছে। এর মধ্যে 1 ঘন্টা সময় পার হয়েছে। তার চা খাওয়া হয়েছে, খবরের কাগজ পড়া হয়েছে। টেবিলে 2টা ম্যাগাজিন ছিল, সেই ম্যাগাজিনও শেষ হয়েছে। ভেতর থেকে কেউ আসেনি। চট করে ভেতরের ঘরে ঢুকে পড়ার অধিকার তার নেই। তাকে কেউ ডেকে না নিয়ে গেলে সে যেতে পারবে না। তাকে বাইরের গেস্টদের মতো চুপচাপ বসে থাকতে হবে। আসমানে নিশ্চয়ই তার ঘরে শুয়ে আছে। তার ঘরটা কখনো দেখা হয়নি। নিশ্চয়ই ঘরটা খুব সুন্দর করে সাজানো। আসমানি বলতো, তোমাকে আমার ঘরটা একদিন দেখাতে হবে। ঘরের মধ্যে একটা কুমারী গন্ধ আছে। যে কোনো বুদ্ধিমান লোক ঘরে পা দিয়েই বুঝবে এখানে একটা কুমারী মেয়ে বাস করে। বিবাহিতা মেয়ের ঘর কি অন্যরকম? অবশ্যই অন্যরকম। বিয়ের পর তোমাকে নিয়ে আমি যে ঘরে থাকবো সেই ঘর তো আমিই সাজাবো, তখন ডিফারেন্সটা বুঝবে। ফরহাদ হাসতে হাসতে বলেছে, আমার তো ধারণা কোনো প্রভেদ নেই। একটা হতে পারে তোমার এই ঘরে ছেলেদের কোনো কাপড় নেই, অ্যাস্ট্রে নেই। বিয়ের পরে যে ঘরে থাকবে সেখানে আমার কাপড় থাকবে, একটা অ্যাস্ট্রে থাকবে। আসমানি গম্ভীর গলায় বলেছে, তুমি এখনো ধরতে পারোনি। আমি একটা ডিফারেন্সের কথা বলি। যেমন ধরো, কুমারী মেয়েদের দৃষ্টি থাকে ঘরের বাইরে, তারা আকাশ দেখতে পছন্দ করে। কিন্তু বিয়ের পর মেয়েদের দৃষ্টি ঘরের ভেতর কেন্দ্রীভূত হয়। কাজেই কুমারী মেয়ের খাটের অবস্থান এমন হবে যে খাটে শুয়ে আকাশ দেখা যায়। আর বিবাহিতা মেয়ের খাটটা হবে সিলিং ফ্যানের নিচে। খাটের পজিশন এমন যেন স্বামী স্ত্রী দুজনই সমান বাতাস পায়, কেউ বেশি কেউ কম তা যেন না হয়। ফরহাদ হাসতে হাসতে বলেছে, তুমি তুচ্ছ সব ব্যাপার নিয়ে দিনরাত ভাবো, তাই না? আমি তুচ্ছ বা জটিল কোনো বিষয় নিয়েই দিনরাত ভাবি না, তোমাকে নিয়ে দিনরাত ভাবি। আচ্ছা, এই যে আমি দিনরাত তোমাকে নিয়ে ভাবি, এই কথাটা কি তোমার বিশ্বাস হয়েছে? হ্যাঁ, হয়েছে। আসমানি তখন ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলেছে, তোমার ব্যাপারটা কিন্তু অন্যরকম। তুমি সারাক্ষণ আমার কথা ভাবো না। তুমি নানান ধরনের ঝামেলার মধ্যে বাস করো বলে ঝামেলা নিয়ে ভাবো। আমার কথা ভাবো তখনই যখন আমি তোমার সামনে থাকি। এই জন্যেই তোমাকে বিয়ে করে ফেলার জন্যে আমি এত ব্যস্ত। বিয়ের পর তোমাকে বাধ্য হয়ে আমার সঙ্গে অনেক বেশি সময় থাকতে হবে। তখন বাধ্য হয়ে আমার কথা ভাবতে হবে। বলো তো আমি ঠিক বললাম কি না? ফরহাদ উত্তর দেয়নি। তবে আসমানির কথা সত্যি। এই যে সে 1 ঘন্টা আসমানিদের বসার ঘরে বসে আছে, এই 1 ঘন্টা সে শুধু আসমানির কথা ভাবেনি, তাকে অনেক কিছু ভাবতে হয়েছে। যেমন সে বেশ কিছু সময় ধরেই তার মার কথা ভাবছে। আসমানিদের ফ্ল্যাট বাড়ির দিকে রওনা হবার আগে ফরহাদ মা বাবার খোঁজ নিতে গিয়েছিল। রাহেলা বেগম ছেলেকে আড়ালে নিয়ে গিয়ে ফিসফিস করে বলেছেন, নিউ মার্কেট থেকে খুব বড় একটা কাতল বা রুই মাছ কিনে দিতে পারবি? খুব দরকার, টাকা আমি দেব। 1000 টাকায় হবে না? 1000 টাকা দামের মাছ? খুব বড় মাছ, যেন সবার চোখে পড়ে এরকম মাছ। দরকার কি? আছে, দরকার আছে। মাছটা বিকাল 5টা-6টার দিকে আনবি, পারবি না? ফরহাদ শান্ত গলায় বলল, পারবো, কিন্তু হঠাৎ 1000 টাকা দামের মাছের কি দরকার পড়লো? জামাইয়ের বাড়িতে পড়ে আছি, খরচ টরচ না করলে মান থাকে না। মান রক্ষার জন্যে 1000 টাকা দামের মাছ কতদিন কিনবে? তোর সঙ্গে তর্কের স্কুল খুলবো না, তোকে যা করতে বলছি কর। বিকেলে আমি একটা প্রাইভেট টিউশনি করি, মাছটা এখন কিনে দিয়ে যায় মা। এখন কিনলে এরা মাছটা কেটে রেঁধে ফেলবে। বড় মাছ কেটে ফেললে তার আর সৌন্দর্য কি? জামাই দেখতে পাবে না, সে অফিসে, সে বাসায় ফেরে সন্ধ্যায়। রাহেলা মাছের জন্য 1000 টাকা দিলেন, গলা নামিয়ে বললেন, যদি কিছু বেশি লাগে তুই দিয়ে দিস। ফরহাদের মন সামান্য খারাপ হয়েছে। তার মা জামাইয়ের বাড়িতে তার সম্মান নিয়ে ব্যস্ত, অন্য কিছুই এখন আর তার চোখে পড়ছে না। একবার অন্তত বলতে পারতেন, তোর কি হয়েছে বলতো, তোর চোখের নিচে কালি কেন? কিংবা জিজ্ঞেস করতে পারতেন, আসমানি মেয়েটা কেমন আছে, ওকে একবার দেখতে যাব, তুই আমাকে নিয়ে যা তো। খুবই আশ্চর্যের ব্যাপার, আসমানি সম্পর্কে কারো কোনো আগ্রহ নেই। তার বাবা এখন পর্যন্ত আসমানির কথা কিচ্ছু জিজ্ঞেস করেননি। আসমানি যদি টবে লাগানো কোনো জাপানি ফুলের গাছ হতো, তার বাবা নিশ্চয়ই প্রতিদিন তাকে দেখতে যেতেন। ফরহাদ ঘড়ি দেখল, 1.5 ঘন্টার মতো হয়েছে সে বসে আছে।
এদের সমস্যাটা কি? এরা তাকে বসিয়ে রেখেছে কেন? আসমানির মামা বসার ঘরে ঢুকলেন। ফরহাদ উঠে দাঁড়ালো। কামরুল ইসলাম সাহেবকে দেখে মনে হচ্ছে তিনি সারা রাত ঘুমাননি। চোখের নিচে কালি, ঠোঁট শুকিয়ে আছে। তিনি যে দাঁড়িয়ে আছেন সেই দাঁড়িয়ে থাকার ভঙ্গিটাও অস্বাভাবিক, কেমন যেন কুঁজো হয়ে আছেন। তাকে খুবই ক্লান্ত লাগছে। ফরহাদ, কেমন আছো? জি ভালো। কামরুল ইসলাম সাহেব নিজে বসলেন না, ফরহাদকেও বসতে বললেন না। কুঁজো হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন। অনেকক্ষণ অপেক্ষা করছো, সরি। চা দিয়েছে? জি। আসমানের শরীরটা বেশ খারাপ করেছে। এত দ্রুত এতটা খারাপ করার কথা না। আমার মনে হয় মন বিকল হয়ে গেছে। মন বিকল হলে এরকম হয়। ভয়াবহ বিপদের সামনে দাঁড়ালে সাধারণ চিন্তাশক্তি নষ্ট হয়ে যায়। ফরহাদ বলল, মামা আমি ওর সঙ্গে একটু কথা বলি। কামরুল ইসলাম সাহেব ক্লান্ত নিঃশ্বাস ফেলে বললেন, এইখানেই সমস্যাটা হয়েছে। ও তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না। এতক্ষণ তাকে বুঝাবার চেষ্টা করলাম, লাভ হয়নি। ও কি বলছে? তোমাকে তার অসুস্থ মুখ দেখাবে না, এইসব হাবিজাবি বলছে। যেহেতু সে চাচ্ছে না, আমার মনে হয় তোমার দেখা না করাই ভালো হবে। এমনিতেই সে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছে। সেই চাপটা আর বাড়ানো ঠিক হবে না। আমি কি চলে যাব? হ্যাঁ চলে যাও। দেশের বাইরে যাবার আগে সে যদি তোমার সঙ্গে কথা বলতে চায় আমি তোমাকে খবর দেব। আমি কি বিকালে একবার আসব? আসতে পারো, তবে আমার মনে হয় না সে তোমার সঙ্গে কথা বলবে। আসমানি ভয়ঙ্কর ধরনের জেদি মেয়ে, যা বলবে তাই। অ্যাপার্টমেন্ট হাউসে লিফট আছে। ফরহাদ নামছে সিঁড়ি দিয়ে। তার কাছে মনে হচ্ছে সে নেমেই যাচ্ছে। সিঁড়ি শেষ হচ্ছে না। সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট, নামতে কষ্ট না, কিন্তু এখন নামতেও কষ্ট হচ্ছে। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। ইচ্ছে করছে রেলিং ধরে খানিকক্ষণ বিশ্রাম করতে। হঠাৎ করে খুব ঘুমও পাচ্ছে। মেসে ফিরে গিয়ে আরাম করে কিছুক্ষণ ঘুমোতে পারলে ভালো হতো। চিন্তা ভাবনাহীন নিশ্চিন্ত ঘুম। কতদিন হয়ে গেল সে আরাম করে ঘুমোতে পারছে না। ঘুমিয়ে পড়তে পারলে দরদাম করে মাছ কেনার কথা ভাবতে হবে না, নান্টু ভাইয়ের কথা ভাবতে হবে না, চিলড্রেন্স রাইমস পার্ট 2 বইটা কোথায় পাওয়া যাবে তা নিয়েও ভাবতে হবে না। ফরহাদ প্রাইভেট টিউশনি শুরু করেছে। তার ছাত্রর মা চিলড্রেন্স রাইমস পার্ট 2 বইটা নাকি কোনো দোকানে খুঁজে পাচ্ছেন না। ফরহাদের দায়িত্ব বইটার খোঁজ করা। এক বিদেশি ওষুধ কোম্পানি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। সেখানে লেখা বেতন ভাতা আকর্ষণীয়। ছবি এবং বায়োডাটা সহ যোগাযোগ করুন। ফরহাদের কাছে বায়োডাটা আছে, ছবি নেই। 3R সাইজের ছবি তোলাতে হবে, হাসি হাসি মুখের ছবি। কাউকে দিয়ে সুপারিশ করাতে পারলে ভালো হতো, কোনো মন্ত্রী বা এ ধরনের ক্ষমতাবান কেউ। তবে মন্ত্রীর সুপারিশে কাজ হবে না, কারণ 5000 দরখাস্ত যদি পড়ে সেই 5000-এর মধ্যে 4000 দরখাস্তে মন্ত্রীর সুপারিশ থাকবে। বাংলাদেশের মন্ত্রীরা জোরালো সুপারিশ করতে খুব পছন্দ করেন। নতুন ধরনের কোনো সুপারিশ যদি কেউ তার জন্য করত, যেমন ধরা যাক কবি শামসুর রহমান সাহেব তার দরখাস্তের উপরে গোটা গোটা অক্ষরে তাকে নিয়ে 2 লাইনের কবিতা লিখে সুপারিশ করলেন, এই ছেলেটা ভালো এবং সৎ, তার বিষয়ে ইহাই আমার চিন্তিত অভিমত, শামসুর রহমান। বাহ, কবিতাটা তো ভালো হয়েছে। ফরহাদ ক্লান্ত ভঙ্গিতে হাঁটছে, প্রাণপণ চেষ্টা করছে আসমানের বিষয়ে এখন আর কিছু ভাববে না, কিচ্ছু না। দিনটা কেমন মেঘলা মেঘলা। এরকম মেঘলা দিনে আসমানিকে নিয়ে বেড়াতে বের হলেই আসমানি বারবার তাকাতো আকাশের দিকে এবং বলতো, তোমার কি মনে হয় বৃষ্টি হবে? ফরহাদ বেশিরভাগ সময়ই বলতো, জানি না তো, আমার খুব টেনশন হচ্ছে। কেন? আকাশে ঘন কালো করে মেঘ হলেই আমার টেনশন শুরু হয়। যদি বৃষ্টি না হয়। টেনশনের কি আছে? সব মেঘে কি আর বৃষ্টি হয়? হয় না বলেই তো টেনশন। আসমানি আজ সঙ্গে থাকলে তার টেনশন হতো, কারণ আকাশ দ্রুত কালো হচ্ছে। কালো মেঘ নিয়ে যে গানটা আছে সেটা যেন কি, মেঘ কালো আধার কালো আর কলঙ্ক যে কালো।